আমার প্রাক্তন স্ত্রী ডিভোর্সের পরও মাঝে মধ্যে অনলাইনে কিছু না কিছু অর্ডার করে আমাকে টাকা পেমেন্ট করতে বলে, আর আমিও বিনা বাক্যে টাকা পেমেন্ট করে দিই। বিষয়টা আপনাদের কাছে হয়তো বেশ হাস্যকর বা অদ্ভুত মনে হচ্ছে, তাই তো ভাবছেন ডিভোর্স হয়ে যাওয়ার পরও প্রাক্তনের শখ মেটাচ্ছি। কিন্তু বিষয়টা আপনারা যেমন ভাবছেন মোটেও তেমন না। আসলে আমার 14 বছরের মেয়েটা তার মায়ের মোবাইল লুকিয়ে সেখান থেকে অনলাইনে জামা কাপড় অর্ডার করে আমাকে সোজা মেসেজ পাঠিয়ে দেয়। 2টা শাড়ি আর একটা 3 পিস অর্ডার করেছি, ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে, বিকাশ করে টাকাটা পাঠিয়ে দিও। আর হ্যাঁ, তুমি কিন্তু এই নম্বরে কোনো বাড়তি মেসেজ বা কল দিও না। এই মেসেজটা যদি অন্য কেউ দূর থেকে দেখে তবে এক বাক্য ধরে নেবে এটা আমার প্রাক্তন স্ত্রী বায়না। কিন্তু আমি তো জানি আমার প্রাক্তন স্ত্রী তৃষা কোনো দিন এই কাজ করবে না। তার সেই আত্মসম্মানবোধটুকু অন্তত আছে। আমার শ্বশুর বাড়ির মানুষের হয়তো টাকার কিছুটা অভাব থাকতে পারে, কিন্তু তাদের আত্মসম্মানের বিন্দুমাত্র অভাব নেই। তৃষা এমন মেয়ে নয় যে সম্পর্কে ভেঙে যাওয়ার পর আমার টাকা নিয়ে টানাটানি করবে। এই কাজ কেবল আমার মেয়েটাই করতে পারে। সে এবার ক্লাস 9-এ পড়ে। তার বয়সটা এমন এক বয়ঃসন্ধিক্ষণে যেখানে সে বাবার ভালোবাসা আর আবদার প্রকাশ আর কোনো পথ খুঁজে পাচ্ছে না। কিন্তু কেন এই লুকোচুরি? কেন একটা মেয়েকে নিজের বাবার সাথে এভাবে চোরের মতো যোগাযোগ করতে হবে? উত্তরটা লুকিয়ে আছে আজকের থেকে 1 বছর আগে টিউশনে একটা অভিশপ্ত সন্ধ্যায়। সেদিন ছোটোখাটো বিষয়ে নিয়ে আমার মায়ের সাথে তৃষার প্রচণ্ড ঝগড়া হয়। সংসারে স্বাভাবিক রাগারাগি, কিন্তু আমার মা হঠাৎ করেই অতিরিক্ত রেগে গিয়ে তৃষার বাবাকে অর্থাৎ আমার শ্বশুরমশাইকে ফোন করে বসেন। মা চরম তিক্ততায় ফুঁসতে ফুঁসতে ফোনে বলে দিয়েছেন, আপনারা কেমন মেয়ে বিয়ে দিয়েছেন, কোনো শিক্ষা দেননি, আপনার মেয়েকে এসে নিয়ে যান, আমার বাড়িতে ওর আর কোনো জায়গা নেই। মা হয়তো রাগের মাথায় কথাটা বলেছিলেন, কিন্তু অপর প্রান্তে থাকা মানুষটার জন্য এটা ছিল চরম অপমান। আমার শ্বশুরমশাই লোক হিসাবে অত্যন্ত একরোখা আর প্রচণ্ড রাগী। যে আত্মসম্মানে আঘাত লাগলে তিনি আর কিছু দেখেন না। ওই ফোন পাওয়ার 6 ঘন্টার মধ্যে তিনি গাড়ি ভাড়া করে আমাদের বাড়িতে এসে উপস্থিত হন। তৃষা বা আমার মেয়ের কোনো কথা না শুনে, 1 কাপ চা পর্যন্ত না খেয়ে তিনি নিজের মেয়ে আর নাতনিকে নিয়ে এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে যান। আমি তখন অফিসে ছিলাম। 3 দিন পর আমি ছুটে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে তৃষাকে ফিরিয়ে আনতে। ভেবেছিলাম বুঝিয়ে সুঝিয়ে সব ঠিক করে ফেলবো, কিন্তু আমার শ্বশুর মশাই যে দেয়াল তুলে দাঁড়িয়েছেন তা ভাঙার সাধ্য আমার ছিল না। তিনি সোজা জানিয়ে দিয়েছেন যে বাড়িতে আমার মেয়ের শিক্ষার অভাব নিয়ে কথা উঠেছে সেখানে আমার মেয়ে আর নাতনি 1 সেকেন্ডও থাকবে না। আমি তৃষার দিকে তাকিয়েছিলাম। তার চোখে ছিল জল, কিন্তু মুখের সামনে দাঁড়িয়ে থাকা বাবার কড়া শাসনের সামনে কথা বলার মতো বিন্দুমাত্র সাহস তার ছিল না। সে শুধু মাথা নিচু করে নীরবে অশ্রু বিসর্জন দিয়েছিল। তার কয়েকদিন পর হঠাৎই আমার কাছে পোস্ট অফিসের একটা খাম আসে। খুলে দেখি তৃষার স্বাক্ষর করা ডিভোর্স পেপার। চিঠিটা দেখেই আমার রক্ত হিম হয়ে গিয়েছিল, কিন্তু আমি মন থেকে খুব করে জানতাম এটা তৃষার নিজের সিদ্ধান্ত হতেই পারে না। তৃষা আমাকে ভালোবাসতো। এই জঘন্য কাগজটা সম্পূর্ণ আমার শ্বশুরের জেদ আর রাগের ফসল। রাগে, দুঃখে আর অভিমানে আমি সেই ডিভোর্স পেপারটা সেখানে টুকরো টুকরো করে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম।
কিন্তু আইনি প্রক্রিয়া থেমে থাকেনি। অথচ মনের ভিতরে বন্ধনটা একটু আলগা হলো না। বিচ্ছেদের পর প্রথম কয়েকটা মাস আমার মেয়েটা তার মায়ের ফোন চুরি করে আমাকে মাঝে মাঝে কল দিত। কেঁদে কেঁদে বলতো, বাবা তুমি এসে মাকে নিয়ে যাও না কেন, আমরা তোমার কাছেই থাকবো। সেই কান্না শুনে বুক ফেটে যেত আমার। কিন্তু আইনের জটিলতা আর শ্বশুরের কঠিন পাহাড় আমাকে নিঃস্ব করে রেখেছিল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই সেই ফোন কলগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একটা ফোনও আসছে না। বুকের ভেতরটা প্রতি মুহূর্তে মোচড় দিয়ে ওঠে। তবে কি আমার শ্বশুর কিছু টের পেয়ে গেছেন? তিনি কি আমার মেয়ের কাছ থেকে তিশার ফোনটাও কেড়ে নিয়ে নিলেন? নাকি বাড়িতে নতুন কোনো অশান্তির ঝড় উঠেছে? কোনো উপায় না পেয়ে আমি ছটফট করছিলাম। আর ঠিক তখনই দুপুরে আমার ফোনে হঠাৎ একটি পরিচিত মেসেজ ভেসে উঠল। পর্দার দিকে তাকিয়ে আমার বুকে ধুকপুকানি একল ফুটে 1000 গুণ বেড়ে গেল। মেসেজ লেখা, 2টা শাড়ি আর একটা 3 পিস অর্ডার করেছি, ক্যাশ অন ডেলিভারি। তুমি কিন্তু মেসেজ দিও না। আমি দ্রুত বিকাশ খুলে পেমেন্ট করে দিলাম। কিন্তু টাকাটা পাঠানোর পরই আমার মাথার ভিতর একটা খটকা জাগলো। ক্লাস 9-এ পড়া একটা 14 বছরের মেয়ে অনলাইনে 3 পিস অর্ডার করতেই পারে, কিন্তু হঠাৎ 2টো শাড়ি কেন অর্ডার করতে যাবে সে? তাও আবার এমন একটা সময়ে যখন তার ফোন দেওয়ার উপর কড়া নিষেধ ঝুলছে। মেয়ে কি কেবল নিজের জন্যই শপিং করছে নাকি অন্য কিছু? মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। 14 বছরের একটা মেয়ে নিজের জন্য একটা 3 পিস না হয় পছন্দ করলো, কিন্তু 2টো শাড়ি কেন অর্ডার করবে? তিশার জন্য নাকি অন্য কোনো কারণ আছে? মেসেজ স্পষ্ট লেখা ছিল, কোনো কল বা মেসেজ না দিতে। তাই বুকের ভিতর 1000টা প্রশ্ন ছটফট করলেও আমি চুপ করে রইলাম। নিজের আবেগ সামলে রাখা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এমনই করে কাটলো পুরো 2টো দিন। এই 2টো দিন আমার কিভাবে কাটছে তা শুধু আমি আর আমার ওপরওয়ালাই জানে। রাতে ঠিক মতো ঘুমও হতো না। কাজের ফাঁকে খালি ফোনের দিক চোখ চলে যেত। মনে হচ্ছিল কোনো একটা বড় বিপদ বা কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে, যার কিছুই আমি জানি না। 2 দিন পর দুপুরে হঠাৎ আমার ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে তিশার নম্বর থেকে একটা বড় মেসেজ ভেসে উঠেছে। মেসেজটা পড়ার সাথে সাথে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। মেসেজে লেখা, বাবা কালকে মাকে দেখতে 3 জন লোক এসেছিল একটা বড় গাড়িতে করে। ওরা যাওয়ার পর মা আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছে। মায়ের তোমাকে খুব প্রয়োজন বাবা, তুমি যেভাবেই পারো আমাদের এখান থেকে নিয়ে যাও প্লিজ। তুমি হয়তো ভাবছিলে আমি কেন শাড়ি অর্ডার করেছি। আমি আসলে জানতামই না যে মাকে দেখতে লোক আসবে। পরশুদিন নানু মাকে বলেছিল একটু ভালো শাড়ি পরে সেজেগুজে থাকতে। মন মরা হয়ে থাকলে নাকি মাকে ভালো লাগে না। আমি ভাবছিলাম নতুন শাড়ি পরলেই মাকে হয়তো একটু সুন্দর লাগবে, মায়ের মনটাও একটু ভালো হবে। তাই আমি লুকিয়ে 2টো শাড়ি অর্ডার করেছিলাম। কিন্তু নানু আর নানার মনের ভিতর যে এত বড় একটা উদ্দেশ্য ছিল সেটা আমার মা-মেয়ে কেউ একদমই বুঝতে পারেনি। মেসেজটা পড়া শেষ হতেই আমার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। হাতের মুঠোয় ফোনটা কেঁপে উঠল। আমার শ্বশুরের এই একরকম স্বভাব আর জেদ যে এত দূর করবে আমি স্বপ্নেও ভাবিনি। নিজের অহংকার ধরে রাখার জন্য তিনি নিজের মেয়ের জীবনটা নিয়ে এভাবেই খেলা করবে। তিশা আজও আমাকে ভালোবাসে। আমার মেয়েটা তার বাবাকে ছাড়া আর কিছুই বোঝে না। আর সেখানে
তাদেরকে আলাদা করে তিশাকে আবার অন্য কোথাও পার করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আমার তিশার কান্না চেহারাটা চোখের সামনে ভেসে উঠল। যে মেয়েটা বাপের কড়া শাসনের সামনে টু শব্দ করতে পারে না, সে আজ ভেতরে ভেতরে কতটা একা আর অসহায় হয়ে পড়ছে। পেজ দ্য স্টোরি হ্যাভেন। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। এতদিন শ্বশুরের রাগ, সমাজের ভয় আর আইনি ঝামেলার কথা ভেবে চুপচাপ দূরে সরে রেখেছিলাম নিজেকে। ভেবেছিলাম সময় হলে সব ঠিক হবে, কিন্তু আজ চুপ করে বসে থাকার সময় নেই। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে আমি আমার জীবনের সবচেয়ে ভালোবাসা মানুষ দুটোকেই হারিয়ে ফেলব। আমি সোজা ড্রয়ার খুলে গাড়ির চাবি হাতে নিলাম, জামাটা গায়ে গলিয়ে ঘর থেকে বের হতেই যাব, এমন সময় মা এসে সামনে দাঁড়ালেন। মা শুধালেন, কোথায় যাচ্ছিস এত হন্তদন্ত করে? আমি মায়ের দিকে তাকালাম। 1 বছর আগে সেই অভিশপ্ত সন্ধ্যার কথা আমার মনে পড়ে গেল। মায়ের সেই এক মুহূর্তের রাগ আজ আমাদের সংসারটা এই দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে। আমি খুব শান্ত গলায় বললাম, মা, তোমার এক মুহূর্তের রাগে আমি 1 বছর কষ্ট পেয়েছি। আজ যদি আমি না যাই তবে আমার পুরো জীবনটা ছারখার হয়ে যাবে। আমি তৃষা আর আমার মেয়েকে আনতে যাচ্ছি। মা আমার চোখের দিকে তাকিয়ে আর একটা শব্দও বলতে পারলেন না। হয়তো এতদিন পর মায়ের মনে কিছুটা অনুশোচনা এসে জমা হয়েছে। আমি আর কথা না বাড়িয়ে সোজা গিয়ে গাড়িতে উঠলাম। স্টার্ট দিয়ে সোজা শ্বশুর বাড়ির রাস্তার দিকে রওনা হলাম। মনে মনে একটা কথাই বারবার ঘুরছিল, যাই হয়ে যাক না কেন আজ আমি খালি হাতে ফিরব না। আমার তৃষা আর আমার মেয়েকে আমি আমার ঘরে ফিরে আনবই, তাতে যাই হয়ে যাক না কেন। আমার শ্বশুর বাড়ি গেটের সামনে গাড়িটা দাঁড় করা মাত্রই বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। আজ কোনো দ্বিধা ভয় নেই। গাড়ি থেকে নেমে সোজা ভেতরের দিকে পা বাড়ালাম। উঠোনে পৌঁছাতেই আমাকে দেখে বাড়ির সবাই একদম অবাক হয়ে যায়। শাশুড়ি মেঝে মুছছিলেন, হাতে কাপড় নিয়ে হাঁ করে আমার দিকে তাকিয়ে রইলেন। আর আমার শ্বশুর তো আমাকে দেখে একলহমায় রেগে ফোঁস করে উঠলেন। আমি শ্বশুরের রাগী মুখের দিকে একবারও তাকালাম না। কাউকে কিছু না বলে সোজা বারান্দা পেরিয়ে ঘরে ঢুকে তৃষার সামনে গিয়ে দাঁড়ালাম। তৃষা তখন কোনায় বসে নীরবে দাঁড়িয়েছিলেন। আমি ওর হাতটা শক্ত করে ধরে বললাম, দরজার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েকে সোজা চোখের ইশারায় বললাম, আম্মু, তুমি গিয়ে গাড়িতে বসো। মেয়েটা আমার কথা শোনা মাত্র আর এক মুহূর্তেও দেরি না করে তৃষার দিকে একবার তাকিয়ে সোজা বাহিরে দৌড় দিল। তৃষার হাত ধরে আমি যখন উঠোন পেরিয়ে গেটের দিকে যেতে শুরু করেছি, ঠিক তখনই শ্বশুর বাঘের মতো গর্জে উঠে সামনে এসে দাঁড়ালেন। এক হেঁচকা টানে আমার হাত থেকে তৃষার হাতটা সারিয়ে নিয়ে চিৎকার করে বললেন, তোর কত বড় সাহস! তুই আমার চোখের সামনে থেকে আমার মেয়েকে টেনে নিয়ে যাস! আজ আর আমি মাথা নিচু করে থাকার পাত্র নই। 1 বছরের জমানো কষ্ট আর অভিমান এক মুহূর্তে ফুটন্ত অগ্নিগিরির মতো ফেটে বের হয়ে এলো। আমিও গলা চড়িয়ে জবাব দিলাম, তৃষা আমার স্ত্রী। এতদিন আপনার রাগ মেনে নিয়ে অনেক চুপ থেকেছি। আর না, আমি আর আপনার এই অন্যায় রাগ সহ্য করব না। আজ আমার স্ত্রী আমার মেয়েকে নিয়ে তবেই আমি এখান থেকে যাব। আমাদের চিৎকার শুনে গাড়িতে বসে থাকা মেয়েটা চট করে নেমে ভিতরে ছুটে এলো। সোজা গিয়ে তার নানার দুটো হাত চেপে ধরে আকুল হয়ে বলল, নানা ভাই, প্লিজ আমাদের যেতে দাও। আমরা বাবার কাছেই ভালো থাকবো। তুমি জানো না, মা বাবাকে ছাড়া আর একদম থাকতে পারছে না। মেয়ের আকুতি দেখে শ্বশুরের বরফ গলার কথা ছিল, কিন্তু
তার একরোখা জেদ আজ যেন অন্ধ হয়ে গেছে। তিনি নিজের নাতনিকে ঝেঁকে সরিয়ে দিয়ে রাগে চিৎকার করে উঠলেন, তুই তোর বাপের সাথে যা। কিন্তু তিশা তার বাপের সাথে এই বাড়িতেই থাকবে। ঠিক সেই মুহূর্তে ভিতর থেকে শাশুড়ি হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। শ্বশুরের গায়ে হাত দিয়ে সামলানোর চেষ্টা করতে করতে বললেন, আহা, লোকজন ডেকে এনে তামাশা বানাচ্ছ কেন? পাড়া প্রতিবেশী শুনলে ছিছি করবে। তোমরা ঘরে এসে শান্ত হয়ে কথা বলো। শাশুড়ির কথা শেষ হতে না হতে গেটের দিক থেকে একটা পরিচিত গলায় শব্দ ভেসে এলো, বেয়াই মশাই। আমরা সবাই চমকে পেছনে তাকালাম। দেখি আমার মা দাঁড়িয়ে আছেন। তিনি যে আমার পেছন পেছন গাড়ি নিয়ে এত দূর চলে এসেছেন আমি টেরও পাইনি। মাকে দেখে আমার শ্বশুর যেন আরও 10 গুণ রেগে গেলেন। আমি মুখ ঘুরিয়ে বিদ্রূপের সুরে বলতে যাব, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে আমার মা সোজা এগিয়ে গিয়ে আমার শ্বশুরের সামনে 2 হাত জোর করে দাঁড়ালেন। মায়ের চোখে আজ কোনো অহংকার নেই, রাগ নেই, আসে শুধু অনুশোচনার জল। মা ধীর পায়ে তিশার কাছে গিয়ে ওর দুটো হাত ধরে আকুল হয়ে বললেন, মা তিশা, আমাকে তুই ক্ষমা করে দিস রে মা। তোর অশিক্ষিত শাশুড়ি রাগের মাথায় যা তা বলে ফেলেছিল। তারপর আবার শ্বশুরের দিকে ফিরে কান্নাকাটি করে বললেন, বেয়াই মশাই, আপনি আমার কাছে যা শাস্তি চান দেন। দরকার হলে আমি কালকেই বৃদ্ধাশ্রমে চলে যাব। আমার সংসার তিশাকে দিয়ে দেব। আমি আর কোনোদিনও ওদের মাঝে আসবো না। তাও দয়া করে রাগ ধরে রেখে আমার ছেলের জীবনটা এভাবে ধ্বংস করবেন না। বিশ্বাস করুন, আমার ছেলের এত কষ্ট আর সহ্য হচ্ছে না আমার। মায়ের মুখে বৃদ্ধাশ্রমের চলে যাওয়ার কথা শুনে আর এই ব্যাকুল কান্না শুনে আশেপাশের পরিবেশটা যেন একদম থমকে গেল। শ্বশুরের চেহারা সেই রুদ ভাবটা হালকা কেঁপে উঠল। তিনি বেশ কিছুক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে নিজের মেয়ের দিকে মুখ ফেরালেন। শ্বশুরের গলায় রাগ ছিল, কিন্তু সেই রাগের পেছনে এক ধরনের অজানা ক্লান্তি আর সংশয় স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি তিশার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, তিশা, তুই কি চাস সেটা বল। তুই কি আবার ওই বাড়িতে ফিরে যেতে চাস? শ্বশুরের সে গম্ভীর প্রশ্নটা উঠোনের বাতাসে যেন থমকে রইল। সবাই একদম নিঃশব্দে তিশার মুখের উত্তরের অপেক্ষায়। তিশা এতক্ষণ চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার বাবার মুখে কথাটি শোনা মাত্রই তার চোখের বাঁধ ভাঙা জল গড়িয়ে পড়ল। সে আর এক মুহূর্ত দেরি না করে সোজা এগিয়ে গিয়ে শ্বশুরের দুটি পা চেপে ধরল। ফুঁপিয়ে কেঁদে উঠে তিশা বলল, বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার স্বামীর কাছেই ফিরে যেতে চাই। আমার শাশুড়ি আম্মা নিজের ভুলটা পুরোপুরি বুঝতে পেরেছেন। তিনি তোমার কাছে, আমার কাছে, সবার কাছে জোর হাতে ক্ষমা চেয়েছেন। পরিবারের মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে, জড়িয়ে ধরতে চায়, তখন কি সব অভিমান ধরে রাখা যায় বলো? তুমি আর কষ্ট পেও না বাবা। আমাকে আমার সংসারে ফিরে যেতে দাও। তিশার এমন আকুলতা আর কথাগুলো শুনে মুহূর্তের মধ্যে আমার শ্বশুর যেন স্তব্ধ হয়ে গেল। আমার শ্বশুর বেশ কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। যে মেয়েকে তিনি নিজের জেদ আর অহংকারের খাতিরে আটকে রাখতে চেয়েছিলেন, সেই মেয়ে চোখের জল আর ভালোবাসার গভীরতা আজ তার সব একরোখা জেদকে ধূলিসাৎ করে দিল। তিনি এক দীর্ঘশ্বাস ফেলে তিশার মাথায় হাত রাখলেন। নিজের রাগকে শান্ত করে গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বললেন, ঠিক আছে, তোরা যা ইচ্ছা তাই হবে। কথাটা বলেই তিনি আমার দিকে আর আমার মায়ের দিকে তাকালেন। তার চোখের কোণায় জমা হওয়া পানিটা আড়াল করার চেষ্টা করে ধীর গলায় বললেন,
মানুষ রাগের মাথায় অনেক ভুল সিদ্ধান্ত নেয়। আমিও হয়তো জেদের বশে আমার মেয়ের জীবনটা নষ্ট করতে বসেছিলাম। বেআইন সাহেব, আপনি আমার থেকে বয়সে বড়, আমি আপনার কাছে ক্ষমা চাই। সব ভুল আমাদেরই ছিল। মা তখন তৃষাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছেন, আর আমার মেয়েটা এক দৌড়ে এসে আমাদের দুজনের মাঝখানে জড়িয়ে ধরল। শ্বশুর একটু থেমে দরজার দিকে তাকিয়ে চিৎকার করে হাঁক দিলেন, ঘরের ভিতর কে আসিস? সোজা গিয়ে কাজী সাহেবকে খবর দে। আজকে এখনই এই মুহূর্তে কাজী ডেকে তোদের নতুন করে বিয়ে পড়ানো হবে। যে বন্ধন আইনি কাগজে ছিঁড়ে ফেলা হয়েছিল, আজ তা আইনিভাবে আবার নতুন করে জুড়ে দেওয়া হবে। আমি আমার মেয়েকে আর কোনো দ্বিধায় রাখতে চাই না। 1 ঘন্টার মধ্যেই কাজী সাহেব এলেন। পাড়ার কয়েকজন মানুষ আর পরিবারের সবার উপস্থিতিতে কাবিননামায় আবার আমাদের স্বাক্ষর হলো। বিচ্ছেদের কালো মেঘটা সরে গিয়ে উঠোনে জোরে যেন এক টুকরো রোদের আলো ছড়িয়ে পড়ল। সব আনুষ্ঠানিকতা শেষ করে আমরা যখন গাড়িতে গিয়ে বসলাম, তখন সন্ধ্যা নেমে এসেছিল। তৃষা আমার পাশে বসে, আর পেছনে আমাদের মেয়েটা আনন্দে মায়ের কাঁধে মাথা রেখে আসে। বিকাশে ক্যাশ অন ডেলিভারি টাকা পাঠানো থেকে শুরু করে আজকের এই মুহূর্ত, সব যেন একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। একটা অবুঝ সন্তানের আকুলতা আর লুকোচুরি শেষ পর্যন্ত দ্রুত ভাঙা মনকে আবার এক সুতোয় বেঁধেছিল। বিচ্ছেদের দেয়াল ভেঙে অবশেষে ভালোবাসায় জয়ী হলো। গল্পের নাম বিশ্বের থেকেও ভালোবাসা। সমাপ্ত।